1971-এ যখন যুদ্ধ চলছিল আইএনএস রাজপুত থেকে আপনি অপারেট করছিলেন, সুইসাইড অ্যাটাকার কি শত্রুপক্ষকে মারতে হবে, তখন জাহাজটাকে ফুল স্পিডে চালিয়ে দিয়ে যে জাহাজকে আমরা আঘাত করবো তার ঠিক মাঝ বরাবর গিয়ে আঘাত করা হবে, সেই জাহাজটা ডুববে, আমরা ডুববো। আমাদের বলা হলো তোমরা আজকের থেকে তোমাদের নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, আইএনএস রাজপুত বিকেম আইএনএস বিক্রান্ত। আমাদের ক্যাপ্টেন আমাদের বললো যে সবাই একটা চিঠি লিখো। তার মানে কি হলো, আমি আর ফিরে আসবো না। পিএনএস গাজী কিন্তু ওরা সাংঘাতিক। আমেরিকা লিজ দিয়েছে 5 বছরের জন্য। আমার একটা বিরাট রাগ ছিল সেই যে এই দেশ এই যে ইয়েটাকে ধ্বংস করতে হবে। भाइयों और बहनों, पिछले दफे जब इसी जगह मैं आपके सामने खड़ी थी, 3 ডিসেম্বর ইন্দিরা গান্ধীর ভাষণ ছিল, যুদ্ধকে ডিক্লেয়ার করা। রাত্রিবেলা 2টোর সময় মিডনাইট আমরা বেরোবো ঠিক করা হলো। 1966-এ সাইক্লোনে আপনাদের জাহাজটি ডুবে গেছিল এবং 6 দিন আপনারা সমুদ্রে ভেসেছিলেন। আকাশে যে মেঘ, সামান্য একটু মেঘ দেখে আমরা ধরে নিয়েছিলাম ভীষণ একটা বড় সাইক্লোন আসছে বে অফ বেঙ্গলে। তখন আমরা, আর বে অফ বেঙ্গলে সাইক্লোন মানে কল্পনা করা যায় না। হঠাৎ মুষলধারে বৃষ্টি আরম্ভ হলো। যে জিনিসটা আমরা সামনে দেখতে পাচ্ছি, আমরা ফিরতে পারবো কিনা জানি না। এবং বাই দ্যাট টাইমে একটা ইঞ্জিন খারাপ হয়ে গেল, পিছন দিকটা সম্পূর্ণ ভেঙে গেল। আমরা যেহেতু স্পোর্টসম্যান, ন্যাচারালি আমরা ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করতে এসেছি এখানে, সুতরাং নিশ্চয়ই হেল্প পাবো। এই চিন্তা করে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি ইন্ডিয়া মুর্দাবাদ, খালিস্তান জিন্দাবাদ। এই কথাটা আমি যতদিন বাঁচবো আমার মনে থাকবে। রিসেন্টলি ইসরায়েল ইরান কনফ্লিক্ট, যেটা অনেকেই স্ট্রেট অফ হরমুজ নিয়ে কথা বলছেন। পৃথিবীব্যাপী সবাই জানে যে ভারত একটা এমনই দেশ যে দেশ শান্তি ছাড়া যুদ্ধ চায় না। জওহরলাল নেহরু উনি যে ভুলটা করেছেন, আজকে আমরা তার জন্য সাফার করছি সমস্ত ভারতবাসী। একটি মাত্র কারণ হচ্ছে আমাদের জওহরলাল নেহরু। আমি বলতে বাধ্য হচ্ছি, সবাই ঠিক হয়ে গেল, ঠিক আছে, যে জায়গায় ছিল বলে সে জায়গায় না, যে অবস্থাতে যে আছে সে সেই অবস্থা থাকবে। কেন আমরা কি এত দাতা? আসার পরে যখন উনি বললেন তুমি পাকিস্তানে যাবে না তুমি ইন্ডিয়াতে থাকবে, এটা একটা আমাদের বিরাট বড় ভুল। সত্যিকারে বলছি, আমরা যারা ডিফেন্সের লোক কখনো সেটা মানতে পারবো না, মানতে পারি না। দিন সমুদ্রে ভেসে থাকা এক নেভি অফিসার, যুদ্ধ থেকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বিমল কুমার চন্দ স্যার, ওয়েলকাম টু আওয়ার শো, ওয়েলকাম টু কেআইপিএস। থ্যাংক ইউ। আপনাদের এই স্ট্রেংথ, এত কন্ট্রিবিউশন আমাদের দেশের প্রতি, আমাদের স্টুডিওতে এই প্রথম একজন নৌবাহিনীর সদস্যকে, যোদ্ধাকে হয়তো আমরা পেলাম। অনেক গল্প শোনার আছে আপনার কাছ থেকে। 1965 সালেই তো ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হয়, তো সেই মোমেন্টটা কেমন ছিল? যেহেতু আমি 64-এ জয়েন করেছি, জয়েন করার পরে মানে নেভিকে আমি চিনবার আগে আমাকে যুদ্ধে যেতে হলো। শুধু তা একটিমাত্র কারণ হচ্ছে আমি একদম ফ্রন্টে ওই সময় ওই বয়সে এবং ওইরকম সার্ভিস জাস্ট জয়েন করার পরে একজনকে ফ্রন্টে পাঠাচ্ছে, এটা আমার ডিসিপ্লিন, আমার সব জিনিস দেখে আমাকে আমার নেভাল যে আমাদের যারা উপরে ছিলেন, যারা আমাদেরকে করতেন, উনি ভেবেছিলেন যে হ্যাঁ এই একটা লোককে এখানে পাঠাতে পারি। আমি শুনেছি, ইতিহাসে পড়েছি যে ঘোড় সওয়ার এসে যুদ্ধ হয়, এ বল্লম দেয়, ও বল্লম নিয়ে করে, আমার সেখানে রাইফেল ধরতে হচ্ছে। তখন কী ছিল আমাদের দেশে? কিছু ছিল না। 303 চিন্তা করা যায়, 303 যেটা আজকের দিনে একদম অ্যাবসোলিউট, মানে কেউ কোনো ব্যবহার করতে পারে না, সেই জিনিস নিয়ে আমাদের কিছু ছিল না। 65-এর যুদ্ধে যখন আমরা গেছি, আমাদের কাছে হাতে গোনা যায় কটা জাহাজ ছিল, সাবমেরিন ছিল না একটাও, এবং আমাদের কাছে অ্যামুনিশন, আর্মস অ্যান্ড অ্যামুনিশন ছিল না। সবচেয়ে বড় জিনিস আমার দুঃখের সাথে আমার বলতে হয় এই কারণেই, যেহেতু আমি নিজে জানি, যেহেতু আমি ভারতের প্রথম রাষ্ট্রপতি, ওনাকে আমি দেখেছি, এবং মোটামুটি এবং প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, ওনাকেও আমি দেখেছি। আমার একটা জিনিস হলো, আমি যখন এই 65 ওয়ারে গিয়ে দেখলাম যে কিচ্ছু নেই। 1965 সালে আমার প্রথম যে পোস্টিংটা হয় আইএনএস রাজপুতে। আইএনএস রাজপুতে হচ্ছে ডেস্ট্রয়ার শিপ। তা এই অবস্থার মধ্যে 65 সালের যুদ্ধ আমাকে আরও বেশি করেছে। আমরা কিন্তু 65 সালের যুদ্ধে একটা জিনিস হচ্ছেই, আমরা কিন্তু আক্রমণ করিনি পাকিস্তানকে, পাকিস্তান আমাদের আক্রমণ করেছিল। এটা কিন্তু সবচেয়ে বড় জিনিস, আমি এটা বলবো, কারণ এটা দিয়ে আমার জীবনের শুরু যে যুদ্ধটা, সেই যুদ্ধটা আমি দেখেছি যে আমাদের ভারতের সহিষ্ণুতা কতখানি তারা মানে ডেসপারেট, অথচ ডেসপারেট দেখায় না। তারা চায়
যে আমাদেরকে আঘাত করবে, তাহলে আঘাত করার পরে আমরা প্রত্যাঘাত করব, আমরা কখনো কাউকে আঘাত করব না। ঠিক তাই 65 ওয়ারে বলতে পারবে না পাকিস্তান যে আমরা কাউকে কোনোভাবে আঘাত করেছি। প্রথমে যখন আমাদেরকে আঘাত করা হয়েছে, ওরা প্রথম তো যুদ্ধটা শুরু হলো ওখা বন্দর, মানে দ্বারকা, গুজরাট, ওনার প্রথমে আক্রমণ করে। ওই হলো ফার্স্ট আক্রমণ করে আমাদের দেশকে, ওখা বন্দর দ্বারকাতে, গুজরাটে। সেই সময় আমরা কিন্তু প্রোটেক্ট করেছি, আমরা কিন্তু প্রত্যাঘাত করিনি। তারপরে দেখলাম যে ওরা আস্তে আস্তে এগিয়ে আসছে, তখন আমরা করলাম কি, তাদেরকে রক্ষা করা, আমরা আক্রমণাত্মক না গিয়ে আমরা রক্ষাত্মক ভূমিকা পালন করেছি। এটা কিন্তু 65-এর সবচেয়ে বড় জিনিস। কেউ বলতে পারবে না, কোনো পাকিস্তান কখনোই বলতে পারবে না যে ভারতবর্ষ সেই 65-এ তাদেরকে আক্রমণ করেছে, কখনো না। তারা আক্রমণ করেছিল জন্য আমরা তার দিয়েছি, রিপ্লাই দিয়েছি, জাস্ট রিপ্লাই, আর কিছুই না। আর পাকিস্তান তো সবসময় আমাদের ভারতের এগেনস্টে। পাকিস্তান তাদের দেখিয়ে দিয়েছে তারা যে কী এবং কী তাদের সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে পিওকেকে যখন দখল করলো। তার থেকে বড় কথা, সেই সময় আমি বলবো যে সময় দেন প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু, উনি যে ভুলটা করেছেন, আজকে আমরা তার জন্য সাফার করছি সমস্ত ভারতবাসী। একটিমাত্র কারণ হচ্ছে আমাদের জওহরলাল নেহরু। আমি বলতে বাধ্য হচ্ছি যে জওহরলাল নেহরু সে সময় যদি ইউনাইটেড নেশনকে না বলতেন এবং আমাদেরকে মাঝখানে করতেন, কি বললো, সবাই ঠিক হয়ে গেল, ঠিক আছে, যে জায়গায় ছিল বলে সে জায়গায় না, যে অবস্থাতে যে আছে সে সেই অবস্থায় থাকবে। কেন আমরা কি এত দাতা? আমরা কি দান করবার জন্য শুধু আমাদেরকে আজকে পিওকে, আমাদের রাজা হরি সিং যখন আমাদের সাথে আসলো, প্রথমে তো উনি আসেননি। 47 সালে যখন আমাদের দেশ ভাগ হলো, তখন তো উনি আসেননি, পরে এসেছেন। আসার পরে যখন উনি বললেন তুমি পাকিস্তানে যাবে না তুমি হিন্দুস্তানে, ইন্ডিয়াতে থাকবে, ন্যাচারালি হরি সিং এখানে আসলেন। আসার পরে ন্যাচারালি যখন পাকিস্তান পিওকে দখল করার চেষ্টা করলো, মানে কাশ্মীরকে দখল করার চেষ্টা করলো, যে অবস্থায় এসেছিলো আমরা তখন তাদেরকে আটকানোর চেষ্টা করলাম ভারতবাসী। আটকানোর পরে এমন একটা জায়গায় আসলো, যে জায়গাটাতে ওরা যে জায়গায় থাকলো সে জায়গায় থেকে গেলো, আমরা থাকলাম, বললো না, এটা ইউএনকে বলা হলো যে তোমরা এর মধ্যস্থতা করে যে যেখানে আছো সে সেখানে থাকো। এটা একটা আমাদের বিরাট বড় ভুল। তার জন্য আজকে এই পিওকে নিয়ে আজকে কিন্তু সম্পূর্ণভাবে আমরা এই যে সাফার করছি, এর একটিমাত্র কারণ হচ্ছে সেই সময় যে ডিসিশনটা নেওয়া হয়েছিল। সত্যিকারে বলছি, আমরা যারা ডিফেন্সের লোক কখনো সেটা মানতে পারবো না, মানতে পারি না। 1971-এ আইএনএস যখন যুদ্ধ চলছিল, আইএনএস রাজপুত থেকে আপনি অপারেট করছিলেন, আপনারা রেদার, তো সেটার কেমন ছিল এক্সপিরিয়েন্সটা? হ্যাঁ, 1971-এর যুদ্ধ, 65 সালের যুদ্ধের পরে 6 বছর পরে 71-এর যুদ্ধ 1971-এর যুদ্ধটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি পূর্ব পাকিস্তানকে, মানে বর্তমান বাংলাদেশ, তাদেরকে বাঁচানোর জন্য শেখ মুজিবুর রহমান আমাদের ভারতবর্ষকে যেভাবে অ্যাপিল করেছিলেন যে আমাদের বাঁচাও, আমরা তো বাঙালি, আমরা তো ভারতীয়, মানে ভারতের সাথে আমাদের একটা হৃদ্যতা আছে খুব ইয়েভাবে, আমাদেরকে যদি তোমরা না বাঁচাও আমাদের কেউ বাঁচাতে পারবে না। সুতরাং সে সময় দেন প্রাইম মিনিস্টার মিসেস ইন্দিরা গান্ধী, উনি জিনিসটাকে ইয়ে করলেন, এবং আমাদের সে সময় যে ছিলেন শ্যাম মানেকশা, উনি ওনার সাথে আলোচনা করে আমরা মোটামুটি চেষ্টা করা হলো যে ধরুন এপ্রিল মে মাসে নাগাদ আমাদের 71-এ এই যুদ্ধটা শুরু হওয়ার কথা। আমরা সেই যুদ্ধটাকে নিয়ে গেলাম ডিসেম্বর পর্যন্ত। আমাকে বলা হলো যেরকম তুমি হবে, যুদ্ধ জাহাজে যেতে হবে। তখন কোন জাহাজ? বললো আইএনএস রাজপুতে তোমার পোস্টিং হবে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে 65-এও তো আমি আইএনএস রাজপুতে ছিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার না, ওই জাহাজটা তো আমার চেনা, প্রতিটি রুম আমি চিনি, সুতরাং কোনো অসুবিধা নেই, ভালোই হলো। কিন্তু একটা জিনিস হচ্ছে সবচেয়ে বড়, যে ওই জাহাজটা ডিকমিশনে যাওয়ার কথা আইএনএস রাজপুত, কারণ যে জাহাজে কোনো কিছু নেই, প্রতিটি কামান নষ্ট, যা কিছু সমস্ত কিছু নষ্ট হয়ে গেছিলো। কারণ একটা জাহাজ যখন নষ্ট হয়ে যায় তখন তাকে ডিকমিশন, মানে স্ক্রাবার হিসাবে, যখন স্ক্রাবার হিসাবে চলে যাচ্ছে, সেই অবস্থাতে আমাদের বলা হলো যে তোমাদের কাছে কিছু নেই, কোনো আর্মস অ্যামুনিশন নেই, কিন্তু তোমরা যুদ্ধে যাচ্ছ। আমাদের বিরাট এক দায়িত্ব দিল, কি? সুইসাইড অ্যাটাকার। আজ পর্যন্ত ভারতবর্ষে কেন বলবো, পৃথিবীতে খুব কম দেশ আছে যে দেশ কোনো জাহাজকে মার্ক করেছে সুইসাইড অ্যাটাকার হিসাবে। আমি একটু ইন্টারাপ্ট করছি, সুইসাইড অ্যাটাকার বলতে যখন জাহাজে কোনো কিছু আর্মস অ্যামুনিশন না থাকে, একমাত্র ছিল কি ডেপথ চার্জ ছিল। ডেপথ চার্জটা আমাদের, কারণ ডেপথ চার্জটা একটা ঠিক ওই পিচের ড্রাম যেমন আছে, ড্রাম টাইপের জিনিস, ওটা
সবসময় জাহাজের পিছনে থাকে, ওই রোলিং অবস্থাটা ইয়েতে থাকবে, করা থাকে, ওটা রিলিজ করে দিলে পরে ওটা জলের নিচে চলে যায়, 40 টাইট করে যায়, জলে ওটা স্লাইড করে জলের নিচে চলে যায়, 40 ফিট জলের নিচে গিয়ে ওটা বাস্ট করে। তা আমাদের সুইসাইড অ্যাটাক করে যখন বলা হলো, তখন আমাদের বিশ্বাস করবে না, যখন শুরুতে যখন জানতে পারলাম যে আমাকে যেতে হচ্ছে কোথায় না সুইসাইড অ্যাটাকার, তার মানে কী হলো আমি আর ফিরে আসবো না। তখন আমাদের বলা হলো তোমরা এক কাজ করো, সবাইকে আমাদের ক্যাপ্টেন আমাদের বললো যে সবাই একটা চিঠি লেখো। আমরা চিঠি লিখে আমাদের বেসে যারা বন্ধুবান্ধব ছিল সবাইকে আমরা সবাই সবার বন্ধুবান্ধবদের দিয়ে হলো, বলা হলো যদি আমরা যুদ্ধের শেষে ফিরে না আসি তাহলে এই চিঠিগুলো পোস্ট করে দেবে। পোস্ট করে দিলে পরে আমার মা বাবা অ্যাটলিস্ট জানতে পারবে যে আমি এই দেশের জন্য কি করতে গেলাম এবং কি আমার ছিল, আমার ডিউটিটা কী ছিল। হ্যাঁ, একটা কথা বলতেই যে সুইসাইড অ্যাটাকার হিসাবে যখন জানতে পারলাম যে আমাদেরকে সিলেক্ট করা হয়েছে সুইসাইড অ্যাটাকার হিসাবে, বিশেষ করে প্রথমে যখন জানতে পারলাম খুব খুব কষ্ট হয়েছিল যে আমি এটা আমার জীবনের শেষ, আমি আর ফিরে আসব না, কারণ আসার রাস্তা নেই। কারণ হচ্ছে এই যে সুইসাইড অ্যাটাকার কি, যখন কোনো কিছু না থাকে, কোনো আর্মস অ্যান্ড অ্যামুনিশন না থাকে, কাউকে শত্রুপক্ষকে মারতে হবে, তখন জাহাজটাকে ফুল স্পিডে চালিয়ে দিয়ে উল্টো দিকে যে জাহাজ আছে, যে জাহাজকে আমরা আঘাত করবো তার ঠিক মাঝখানে মাঝ বরাবর গিয়ে আঘাত করা হবে, সেই জাহাজটা ডুববে, আমরা ডুববো, প্রচণ্ড স্পিডে যাবে। এবং আমি জানছি যখন আমার জাহাজটাকে আমরা স্পিড বাড়ানো হলো, হাই স্পিডে দেওয়া হলো, তখন ভিতরে চিন্তা করা যায় মানুষের কি হয়। কিন্তু একটা জিনিস প্রথম শুরুতে আমার ভিতরে যেটা হয়েছিল, কিন্তু যখন জাহাজ সেল করলাম, যখন আমরা বেরোলাম, তখন কিন্তু একদম টোটালি চেঞ্জ হয়ে গেলাম, মানসিক দিক দিয়ে একদম অন্যরকম হয়ে গেলাম। আমি কিন্তু এতটুকু আমার মনের মধ্যে কখনো হয়নি যে আমি আর ফিরে আসবো না, আমি যাচ্ছি, আমি জানছি ঠিক আছে একটা ভালো কাজের জন্য, দেশের জন্য, আমার দেশকে যদি রক্ষা করতে পারি, আমার দ্বারা যদি, আমাদের দ্বারা যে আমরা যে জাহাজে যে কজন আছি, আমাদের দ্বারা যদি দেশটা হয় তাহলে নিশ্চয়ই খুব ভালো কথা। এটা কী আছে আমার কাছে, আমি চলে গেলাম, কী আছে, আমার আরও ভাইয়েরা আছে নেভিতে, ডিফেন্সে, তারা বাকি কাজগুলো দেখবে। এই চিন্তা করে আমাদেরকে বলা হওয়ার পরে আমি চিঠি দিয়ে গেলাম, চিঠি দিয়ে আমরা চলে গেলাম। জাহাজ আমাদেরকে সেলিং করার টাইম হলো, বা এদের টাইম কি হলো, আমাদের বলা হলো তোমরা আজকের থেকে তোমাদের নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, আইএনএস রাজপুত বিকেম আইএনএস বিক্রান্ত, ভারতবর্ষের সবচেয়ে বড় জাহাজ এবং ভারতবর্ষের সবচেয়ে ছোট জাহাজ। চিন্তা করে দেখুন, যে জাহাজে 1500, 2000, 2500 লোক থাকে, আর যে জাহাজে মাত্র ক্যাপাসিটি 70, 80, 90 জন, দুটোকে এক করে দেওয়া হলো। কি করা হলো আমাদের, বলো কন্টিনিউয়াসলি তোমাদের জাহাজ থেকে মেসেজ করা হবে, কারণ যেখানে 1500, 2000 লোক থাকে সেখানে বহু কিছু, এর মা অসুস্থ, ওর বাবা অসুস্থ, অমুক জায়গায় হবে, অমুক রেশনটা দরকার, এইরকম। প্লাস ভাইজাগ থেকে, আমরা তখন ভাইজাগ থেকে যত আছে রেশন তোলা হোক, মানে 70-80 জন লোকের জন্য যে পরিবার যদি 10 কেজি চাল লাগে, আমাদের সেখানে 100 কেজি, 2 টন 3 টন চাল কিনতে হবে বাজার থেকে, সেই পরিমাণের সবজি কিনতে হবে। এই জিনিসগুলো আমরা কিন্তু অর্ডার দেওয়া হলো, যাতে কি হলো, আমরা যাতে পাকিস্তানের যারা ইন্টেলিজেন্স আছে, এবং শুধু তাই নয়, আমরা জানতে পারছি যে পিএনএস গাজী, এই পিএনএস গাজী কিন্তু বড় সাংঘাতিক। আমাদের সেই সময় ভারতবর্ষে কোনো সাবমেরিন ছিল না, সফিস্টিকেটেড সাবমেরিন। শুধু তাই নয়, ওই সাবমেরিনের যা ক্ষমতা, এমন একটা ডিস্টেন্স থাকতে পারে যে সে জাহাজটা হয়তো আমার সামনাসামনি আছে, আমার র্যাডারে আসবে না। ভাবা যায় একটা জাহাজ, সে ঘাপটি মেরে বসে আছে, চুপ করে লুকিয়ে আছে, সেই জাহাজকে আমি ডিটেক্ট করতে পারছি না। কারণ হচ্ছে এই যে তার ক্ষমতা, উচ্চ ক্ষমতা সম্পন্ন, যেটা ভারতবর্ষ চিন্তাই করতে পারে না। এই জাহাজটিকে আমি 1965 সালে, আমার যেহেতু এই জাহাজটার উপরে রাগ ছিল এই পিএনএস গাজীর উপরে, কারণ আমি জানতাম যে পিএনএস গাজীকে আমেরিকা লিজ দিয়েছে 5 বছরের জন্য। ন্যাচারালি 64 to 69 শেষ হয়ে যাওয়ার কথা, তারপরেও যখন আসছে তখন আমার ভিতরে একটা রাগ হয়ে গেল যে এই জাহাজটাকে শেষ করতেই হবে। আমি ছিল একমাত্র আমাদের আইএনএস রাজপুতে যে এই পিএনএস গাজীকে একবার ফেস করেছি। তার থেকে বড় কথা, এই জাহাজের একটা মাইন্ড সেট করার একটা আলাদা একটা ক্যাপাসিটি আছে, যা সাবমেরিনের খুব কম সাবমেরিন আছে পৃথিবীতে যে মাইন্ড সেট করতে পারে।
মাইন্ড সেট করাটা সাংঘাতিক জিনিস। মানে এতটা অ্যাডভান্স টেকনোলজিতে তখনকার দিনে ওরা বানিয়ে, তখনকার দিনে ও তো অ্যাডভান্স। তো সেই অবস্থাতে, সেই জমানাতে, সেই সময় আমার জাহাজে, যে জাহাজে কিচ্ছু নেই, সেই জাহাজকে বলা হলো ইউ বিকাম এ বিক্রান্ত, আইএনএস বিক্রান্ত, এবং সমস্ত রকম মেসেজ যাওয়া হবে আইএনএস বিক্রান্ত নামে, যাতে ওদের এবং পাকিস্তানি সাবমেরিন গাজী, শুধু তাই নয়, পাকিস্তানের ইন্টেলিজেন্স সমস্ত রিপোর্টটা যা ওরা তো পাবেই, ন্যাচারালি ওরা ক্যাচ করবে, ক্যাচ করার পরে জানতে পারে বিক্রান্ত ভাইজাকে আছে। হয়তো সেই সময় আমরা ভাইজাককে সরিয়ে দেওয়া হলো, ভাইজাক থেকে সরিয়ে দেওয়া হলো আন্দামানে আইএনএস বিক্রান্তকে। কারণ হচ্ছেই যে আমাদের তখন ভারতবর্ষে একমাত্র একটি এয়ারক্রাফট ক্যারিয়ার যেটার নাম আইএনএস বিক্রান্ত, সেই জাহাজটা যদি ধ্বংস করে দেয় আমাদের বিরাট ক্ষতি হবে। এই বিক্রান্তকে বাঁচাতে গিয়ে আমাদের কি হলো, আমরা এগোলাম, আমাদের বলা হলো যে তোমরা একদিন প্রথম জাস্ট 3rd ডিসেম্বর, আমরা 1st ডিসেম্বর আমরা করলাম কি, আমরা টেস্টিং করলাম সমস্ত কিছু, একটু করে বেরিয়ে ভিতরে গেলাম, বাইরে গেলাম, সমস্ত কিছু করে নিয়ে সমস্ত কিছু দেখে নিলাম যে না ঠিক আছে, জাহাজের ইঞ্জিন কাজ করছে, ইঞ্জিন কাজ করছে। কিন্তু একটা জিনিস হচ্ছে এই যে জাহাজের ইঞ্জিনে যে জলটা লাগবে সেই জলটা সমুদ্র থেকে তুলতে হবে, কারণ যে পরিমাণ জল আমরা নেব তাতে যুদ্ধের জলটা শেষ হয়ে যাবে। জাহাজ থেকে জলটা যেটা উঠানো হবে সেই সল্ট ওয়াটারটাকে ফ্রেশ করে আমরা মেশিনে দেওয়া হবে, এবং আমাদের বলে দেওয়া হলো এখানে একটা রেশনিং হবে জলের, জল খেতে পারবে না, জল খাবার জন্য 1 গ্লাস কি 2 গ্লাস, প্রথম দিকে তো 2-3 গ্লাস জল ম্যাক্সিমাম হতো, তারপরে এসে দাঁড়িয়ে গেল যুদ্ধের সময় 1 গ্লাস। সারাদিনে 1 গ্লাস জল খেয়ে থেকেছি আমি, কারণ উপায় নেই, সমুদ্রের যে জল সেই জলকে যে রিফাইন করে যে তৈরি হচ্ছে, আমার জাহাজ চালাতে হবে, কারণ জাহাজটা তো মেইন, ও যদি না থাকে আমি থাকবো কেমন করে। এই হচ্ছে জীবন আমাদের, মানে বললাম তো কত কষ্টের জীবন, কিন্তু যে কষ্ট মনে করবে তার কষ্ট। আমি যেমন কোনো দিন কষ্ট মনে করি না, আমার কোনো কষ্ট হয়নি কোনো দিনের জন্য, আমি সেটাকে মেনে নিয়েছি। দিনের পর দিন স্নান করিনি, কী আছে, স্নান না করলে কী হয়েছে, স্নান তো আমি চিরজীবন করে যাব যদি বেঁচে থাকি তবে তো। সুতরাং এই অবস্থার মধ্যে আমাদের বলা হলো। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি বলি ভাইজাগ থেকে আমাদের বেরোনোর কথা, এই 71 সালের যুদ্ধেটা সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হলো স্ট্র্যাটেজি, যেটা হলো আমাদেরকে বলা হলো 3rd ডিসেম্বর তোমরা এখান থেকে বেরোবে। বেরিয়ে গিয়ে, কারণ বাই দ্যাট টাইম আমাদের খবর এসেছে যে ও শ্রীলঙ্কা হয়ে মাদ্রাজ হয়ে ও বিশাখাপত্তনমে আসছে। কারণ কি, বিশাখাপত্তনমটা হচ্ছে এই কারণে যে টার্গেট তো সবারই ইস্ট পাকিস্তান, কারণ বাংলাদেশ তো পশ্চিমের সাথে বা ভারতের সাথে নয়, মেইন টার্গেটটা হচ্ছে সাবমেরিনের, যে ওই বাংলাদেশকে, যে ভারতবর্ষ যে তাদের সাহায্য করছে সেটা যাতে না করতে পারে, সেই জন্য যা যা আমাদের আছে। আর ভাইজাগ হচ্ছে নিয়ারেস্ট পোর্ট, কারণ কলকাতা হচ্ছে এমনই একটা পোর্ট যে পোর্টের থেকে জাহাজ বের করা খুব মুশকিল, টাইডসের উপরে, হাই টাইড আর লো টাইডের উপর নির্ভর করে জাহাজ বেরোতে হয়, যেটা কলকাতা থেকে। সুতরাং কলকাতা আমরা ইউজ করতে পারছি না, কলকাতা ইউজ না করার জন্য আমাদের কাছে নিয়ারেস্ট পোর্ট হচ্ছে ভাইজাগ। আর ভাইজাগ একটা সবচেয়ে বড় হচ্ছে 2nd ওয়ার্ল্ড ওয়ারের সময় একটা জাহাজ ডুবে যায় ওই চ্যানেলের মুখে, সেইটাকে তোলা হয় না, না তোলার ধরুন কী হলো, যে ন্যারো প্যাসেজটা ন্যারো হয়ে গেল। ন্যারো প্যাসেজ হওয়াতে একটা সুবিধা হলোই যে জাহাজ একটা ঢুকলে পারে আর একটা ঢুকতে পারবে না, বেরোতে পারবে না, যতক্ষণ মতো শেষ যেখানে ওয়াইড রেঞ্জে সেখানে না আসে। আমরা প্রথমে ঠিক করলাম সেদিনকে 3rd ডিসেম্বর ইন্দিরা গান্ধীর ভাষণ ছিল, যুদ্ধকে ডিক্লেয়ার করা এবং আমরা জাস্ট ওয়েট করছি জাহাজে যে কি বলেন উনি, সেটা জানবার জন্য। যুদ্ধে তো আমরা যাচ্ছি, ঠিক আছে, জানি না এরপরে আর শুনতে পারবো কি পারবো না, কি হবে না হবে, সুতরাং উনি কি বলছেন সেটা আমরা শুনে নিই। আমরা সেজন্য ওয়েট করলাম 12টা পর্যন্ত। আমাদের কিন্তু রাত্রিবেলা 2টোর সময়, তার মানে 4th নাইট 2টোর সময় আমাদেরকে মিড নাইট আমরা বেরোবো ঠিক করা হলো। কিন্তু আমরা বাইদের টাইম চিন্তা করলাম, আমরা এটা একটা মানে আমাদের আলোচনা বা ক্যাপ্টেন, আমাদের ক্যাপ্টেন সমস্ত কিছু মিলিয়ে সবাই মিলে আমরা যে আচ্ছা, যে যাকে আমরা মারতে যাচ্ছি বা যাদের জন্য আমাদের আজকে এই সুসাইড অ্যাটাকার হিসাবে করা হলো, চয়েস করা হলো বা সিলেক্ট করা হলো আমাদেরকে, তাকে যদি আমরা মারতেই না পারি তাহলে লাভটা কী? কারণ তার তো ক্ষমতা আছে মাইন্ড সেট করার, আমার তো মাইন্ডস কিছুই নেই। আর মাইন্ড সেট এমনই ছোটো জিনিস, ছোট্ট একটা জিনিস, উপরে কাটার মতো থাকে, সেটা খালি চোখে দেখা যায় না, দূরবীন দিয়ে দেখতে হবে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে সেটা এত ছোট যে চট করে দেখা যায় না, জলের নিচে ভাসে, জলের উপরে ভাসে। কোনো রকমভাবে যদি কোনো কিছু শক্ত জিনিস টাচ হয়
শক্ত জিনিস, কিন্তু একমাত্র হার্ড কোনো জিনিস যদি টাচ করে তবেই সে মাইন্ড বাস্ট হবে। আর বাস্ট হলে পরে যদি আমাদেরকে ওই মুখে আমরা সব জিনিসটাকে চিন্তা করলাম, যদি ওই মুখে আমাদের থেকে জাহাজ আমরা যখন বেরোচ্ছি তখন যদি ওইখানে মাইন্ড সেট করা থাকে, আমরা যদি মাইন্ডসে হিট করি তাহলে কি হবে, ওই মুখে আমরা ডুবে যাব। আর ডুবে গেলে কি হবে, ভাইজাকের সাথে পুরো ভারতবর্ষের সমস্ত কিছু কাট অফ হয়ে যাবে। মেইন ফিউলিং সিস্টেম হচ্ছে ভাইজাক পোর্ট। তার মানে কি হলো, যে কটা জাহাজ বাইরে আছে বা অন্যান্য আশেপাশে যারা জাহাজ আছে, যারা ইস্টকে হেল্প করবার জন্য, ইস্ট পাকিস্তানকে হেল্প করার জন্য আসছে, তারা ফিউলিং নিতে পারবে না। এই চিন্তা করে আমরা বললাম না, তাহলে আমাদেরকে চেঞ্জ করতে হবে টাইম। আমরা বললাম কি, আমরা কী করে দিলাম, আমাদের যা কমিউনিকেশন সেই কমিউনিকেশন সব দেওয়া হলো যে আমরা আইএনএস বিক্রান্ত রাত্রি 2টার সময় বেরোবে, সেল করবে, আমরা সে সময় করছি। আমরা করলাম সেটাকে চেঞ্জ করে দিয়ে রাত্রি 11:30 করা হলো 3 তারিখ। চিন্তা করে দেখুন, 11:30 আর কোথায় রাত 2। এই যে টাইমটা, ওরা তো জানে রাত 2টায় আমরা বেরোবো, পাকিস্তান সেইভাবে আছে, কারণ আমরা তো, ওরা যেমন ব্রেন ইউজ করছে আমরাও তো ব্রেন ইউজ করছি, আমরা তো ডাল নয়। সুতরাং আমরা যে ব্রেন ইউজ করে দেখছি যে ওরা যে সমস্ত খবরাখবর পাচ্ছে, আমরা রাত 2টার সময় বেরোবো, ওরা ঠিক ন্যাচারালি কী হচ্ছে, তার আধা ঘন্টা বা 45 মিনিট আগে ওদের ডাইভার্স পাঠাবে, ডুবুরিরা পাঠাবে, ডুবুরি মাইন্ডস দিয়ে আসবে, এসে মাইন্ড সেট করবে। এবং আমরা জানি মাইন্ড সেট করবে একমাত্র জায়গা হচ্ছে যে আমাদের চ্যানেলের মুখ, কারণ ওরা যেন মাছ সমুদ্রে করে লাভ নেই, আটকাতে হবে সবচেয়ে আগে ফিউলিং সিস্টেমটাকে। কারণ আমাদেরকে ওইখানে আমাদেরকে আঘাত করা, আমাদের পঙ্গু করে দেওয়া, ভারতবর্ষের যে ফিউলিং সিস্টেমটাকে পঙ্গু করে দেবে। আমরা যখন বেরোচ্ছি তখন আমরা সমস্ত কিছু একদম টোটালি ডার্ক, মানে আমার পাশে যে দাঁড়িয়েছে তাকে দেখা যাচ্ছে এরকম, কোনো লাইট না, কিচ্ছু না, সমস্ত না, শুধু ইঞ্জিন চলছে, ফুল হেড ইঞ্জিন চালিয়ে দেওয়া হলো। ইঞ্জিন চলে আমরা বেরোলাম। আমাদের বলা হলো যে ডেপথ চার্জ রেডি রাখতে, কারণ আর কিছু নেই, আমাদের কামান নেই, কিছু নেই, কোনো কিছু নেই, সমস্ত মানে যা আছে কোনো ওই দেখানোর মতো, দেখলে বুঝতে পারবে না কেউ, কিন্তু সব আছে, কিন্তু কেউ কাজ করে না, নন ফাংশনার। সুতরাং ওই অবস্থার মধ্যে আমরা যখন এগোচ্ছি, আমরা ভাবছি কি হবে না হবে কিছুই তো বোঝা যাচ্ছে না, আর কিছুই দেখতে পাচ্ছি না, একদম সমস্ত জায়গা অন্ধকার পুরো, আমাদেরকেও দেখতে পাচ্ছে না, কেউ দেখতে পাচ্ছে না। আমাদের বলা হলো যেই মুহূর্তে আমরা ওই চ্যানেলটা ক্রস করব তখন থেকে আমাদের ডেপথ চার্জ ফায়ার করতে হবে। আমি ডেপথ চার্জ ফায়ারিং আমি যেহেতু ইনচার্জ ছিলাম, আমার আন্ডারে 7 জন ছেলে ছিল, 7-8 জন। সুতরাং আমরা সেভাবে তৈরি করা হলো সবাইকে। আমি বললাম যে এই ব্যাপার হয়েছে, আমরা কিন্তু যেই মুহূর্তে বেরোবো সেই মুহূর্তে কিন্তু আমাদের ডেপথ চার্জ ফায়ার করতে হবে। সবাইকে, টিমকে বললাম তুমি বি রেডি, সবাইকে রেডি করে রাখা হলো। আর ইঞ্জিনকেও বলা হলো, ইঞ্জিন ক্যাপ্টেন যে ইঞ্জিন যেন যে মুহূর্তে আমরা ক্রস করব সাথে সাথে ফুল অ্যাহেড জাহাজ চলে। কারণ হচ্ছে যে যদি ডেপথ চার্জ ও 40 ফিট নিচে যাবে, নিচে যেতে যেটুকু সময় সেটুকু সময়ের মধ্যে যদি আমরা ওখান থেকে সরে না যাই তাহলে আমার জাহাজকে তো হিট করবে। সুতরাং আমাদেরকে ওর যে স্পিড, ও কত স্পিড উঠবে, কতটা নিচে যাবে, কতক্ষণ সময় লাগবে, সেগুলো ক্যালকুলেশন করা আছে আমাদের। সেই সময়ের মধ্যে আমাদের কাছে সেফ ডিস্টেন্সে চলে যেতে হবে। তার মানে ফুল অ্যাহেড আমাদের জাহাজ চালাতে হবে। ফুল অ্যাহেড জাহাজ চলবে, আমরা ডেপথ চার্জ ফায়ার করছি, এই ডেপথ চার্জ ফায়ার করছি, আর ওরা এগোচ্ছে, জাহাজ এগোচ্ছে, ফায়ার করতে 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 এবং এই নিচে যাচ্ছে ডেপথ চার্জ গিয়ে প্রায় 30 ফুট 40 ফুট উঁচু হয়ে জলটা উঠে আসছে। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি জলটা উঠে আসছে উপরে। সুতরাং বুঝলাম ডেপথ চার্জ ফায়ার হয়েছে। প্রতিটি জাহাজ, প্রতিটি ইয়েতে ডেপথ চার্জ যখন ফায়ার করার পরে আমরা সেটাকে ওয়াচ করছি যে কোনোটা মিস ফায়ার হলো কিনা। না, মিস ফায়ার হয়নি, প্রতিটি ফায়ার হয়েছে। ফায়ার করতে করতে যখন প্রায় ঘণ্টাখানেক, আমরা জানি যে একটা টাইম, আমাদের একটা ক্যালকুলেশন আছে যে এই সময় ওরা ওদের ডাইভার্স পাঠাবে উইথ মাইন্ডস সেট করবার জন্য। আমরা ঠিক সেইভাবে তৈরি হয়ে সেইভাবে বেরোলাম। এবার কি হলো, ওরা তো তৈরি হয়ে আছে এবং বেরিয়ে এসছে, আর আমরা দিয়ে কী করছি, আমরা ফায়ার করতে করতে বেরিয়ে যাচ্ছি। হঠাৎ একটা সাউন্ড হলো, বিভৎস সাউন্ড, যেটা আমরা, কারণ কন্টিনিউয়াস ডেপথ চার্জ ফায়ার করছি, তার যে সাউন্ড, সেই সাউন্ড থেকে একদম আলাদা। তখন আমরা ভাবলাম যে কী হতে পারে, কিছু করার নেই। আমরা একমাত্র চিন্তা করছি যে সাবমেরিন কি করলো বা সাবমেরিন লাগলো না কি হলো, ওই ভাবতে পারছি না। আমরা এগিয়ে যাচ্ছি এবং ফুল অ্যাহেড আমাদের যে চলছে, আর আমরা কন্টিনিউয়াসলি ডেপথ চার্জ ফায়ার করতে করতে এগিয়ে যাচ্ছি। বাই দ্যাট টাইম ভোর হয়ে গেল। ভোর জাস্ট হচ্ছে এরকম সময় আমাদের একটা সিগন্যাল আসলো, তখন তো মস্কোটের সমস্ত হতো। সিগন্যাল আসলো যে এরকম, ওয়েল ডান রাজপুত, ইউ সাঙ্ক পিএনএস গাজী।
এই যে ওয়ার্ডটা যখন আমার কানে গেল, বিশ্বাস করবেন না, আমার মনে হয় আমি সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম। কারণ যেহেতু এই জাহাজটার উপরে আমার বিরাট ইয়ে ছিল যে আমি প্রতিশোধ নেব। কারণ তুমি 65-এ তোমাকে আমি চেষ্টা করেছি, পারিনি, কারণ তোমার প্রচণ্ড গতি, যে গতিতে আমার পুরনো জাহাজ নিয়ে গিয়ে আমি তোমার পিছনে যেতে পারিনি। কিন্তু এই যে ওয়েল ডান রাজপুত যেই বলেছে ইউ সাং পিএনএস গাজী, মানে আমরা এত আনন্দ হয়েছিল আমাদের, কল্পনা করা যায় না। ওই যে বিকট আওয়াজটা, ওই যে বিকট আওয়াজটা, ওইটা ওইভাবে, এবং কিভাবে হলো সেটা ন্যাচারালি আমরা যখন বেরিয়ে গেছি, তখন যুদ্ধের সময় নিয়ম হচ্ছে কোনো যারা ফিশারম্যান, তারা কিছু এরিয়া আছে যে এরিয়াতে ফিশিং করতে যেতে পারে না, কিন্তু কিছু এলাকা ছিল যে এলাকাতে হয়েছে। এবার সমুদ্রে তো ঢেউ আছে, আর বিশেষ করে বে অফ বেঙ্গল তো সবসময় রাফ। বে অফ বেঙ্গলে ওই মাইন্স যখন বাস্ট হয়েছে, মাইন্স বাস্ট হওয়ার সাথে সাথে রেচেলে যা ডাইভার্স যারা এসেছিলো, ডুবুরি যারা এসেছিলো, তারাও মারা গেছে। এই ডুবুরিরা তো সবাই জ্যাকেট পরা আছে, লাইফ জ্যাকেট পরা আছে, এবং পিছনে সিলিন্ডার লাগানো আছে, অক্সিজেন সিলিন্ডার। সুতরাং এই অবস্থার মধ্যে ওদেরকে ওই ফিশারম্যান যারা, তারা দেখে কিছু লোক জলে ভাসছে। কিভাবে বোঝা গেল যে পাকিস্তান, এবং তাদের যে ইয়েগুলো সিম্বল টেম্বল সমস্ত কিছু দেখে বুঝলো যে এটা আমাদের ভারতীয় নয়, ভারতের কোনো ল্যাঙ্গুয়েজ এটা লেখা নেই, এটা উর্দুতে লেখা সমস্ত। সাথে সাথে ইস্টার্ন সেক্টর, আমাদের ইস্টার্ন নেভালে যে ইয়ে আছে সেখানে জানানো হলো। আমাদের তো জাহাজ রেডিই ছিল, তারা বেরিয়ে আসলো উইথ ড্রাইভার্সরা এসে দেখলো ড্রাইভার দিয়ে, তখন ওরা জলের নিচে গেল। ড্রাইভাররা জলের নিচে গিয়ে দেখলো যে সাবমেরিনটার মাথাটা পুরো ভেঙে হয়ে গেছে। কল্পনা করা যায় না, 90 জন না 93 জন ছিল টোটাল, সবাই ওখানে ডেড। তখন তাদেরকে ওই হেড যে নামটা লেখা ছিল সেটা কেটে নিয়ে আসলো। আমাদের তো ডুবুরিরা গিয়ে দিয়ে কেটে নিয়ে আসছে। নিয়ে আসার পরে ওদের যে লগবুক যেটা দিয়ে ওদের যে জার্নি করেছে, কোথায় কোথায় গেছে, সেসব লগবুক নিয়ে আসলো। সেসব নিয়ে এসে সেটা আমাদেরকে এইটাই প্রমাণ করলো যে পিএনএস গাজী আমরা ডুবিয়েছি। এবার কি হলো, পিএনএস গাজী ডুবানোর পরে একটা অদ্ভুত রিউমার ছড়ালো। পাকিস্তান দেখলো, আরে আমার এত ভাইয়ের মানে সফিস্টিকেটেড নিয়ে আসা হয়েছে, আমেরিকা আমাদের দিয়েছে, তাকে মেরে দিল কে না, আইএনএস রাজপুত, মানে একটা ছোটো জাহাজ, এটা ভাবতেই পারে না। কারণ বাই দ্যাট টাইম তো ডিক্লেয়ার হয়ে গেছে যে আইএনএস রাজপুত মেরেছে। সুতরাং তারা তো রাজপুত কী জাহাজ, সেটা আমরা যেমন ওদের জাহাজ কোন নাম জানলেই বলে দিতাম যে কোন জাহাজ, কোন ফ্রিগেট, কী ফ্রিগেট আর ডেস্ট্রয়ার নাকি। ওরাও তো আইএনএস রাজপুত দেখেছে ডেস্ট্রয়ার, একটা শিপ যেটা অলরেডি ডিকমিশন হবে। তা ন্যাচারালি ওই অবস্থার মধ্যে ওরা তখন বলল যে না, মাইন্স নিজেই বাস্ট হয়ে গেছে। আমি চ্যালেঞ্জ করলাম একমাত্র যে নিজে কখনোই বাস্ট হতে পারে না। কারণ হচ্ছে এই মাইন্স কখনো সমুদ্রে যে ঢেউ, হ্যাঁ যত রাফই হোক না কেন, সমুদ্র যত রাফ হোক, মাইন্স সম্বন্ধে যাদের কোনো আইডিয়া নেই তারাই একমাত্র বলতে পারবে যে সমুদ্রের ঢেউয়ে মাইন্ড বাস্ট হয়েছিল। আরেকটিও ঘটনা আমি যদি বলি, 1966-এ সাইক্লোনে আপনাদের জাহাজটি ডুবে গেছিল এবং 6 দিন আপনারা সমুদ্রে ভেসেছিলেন। ওই সময়টা কেমন ছিল, মানে প্রথম রাত্রিটা কিভাবে কাটিয়েছিলেন? এও এক অদ্ভুত জীবনের আমার একটা ঘটনা। 1965 সালে যুদ্ধের পরে আমি তখন কোচিনে পোস্টিং, আমি তখন স্পোর্টস টিমেই ছিলাম। তো হঠাৎ আমাদের বলা হলো যে কলকাতা গার্ডেনিস শিপ বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স ওখানে একটা টাগ মানে টোয়িং শিপ তৈরি হচ্ছে, যে টোয়িং শিপটাকে গার্ডেনিস তৈরি করার পরে আমরা কলকাতা থেকে কোচিনে নিয়ে আসব। এই কোচিনে নিয়ে আসার দায়িত্ব দেওয়া হলো আমাদেরকে, বলা হলো তোমরা তো কোচিনে আছো, ন্যাচারালি কোচিনে যারা আমরা পোস্টিং ছিলাম তাদেরই, অন্য কেউ যাবে না। কারণ এসে কোচিনে যাবে অন্য জায়গার থেকে আনতে পারে, তো আমাদের এক্সপেন্সেস বেশি, মানে তাদেরকে নিয়ে আসা আবার দিয়ে করা। আমাদের কি হচ্ছে, আমরা আসছি, এসে আমরা ব্যাক করে আমাদের ঘরেই ফিরে যাচ্ছি। সেই হিসাবে বলা হলো বাঙালি যারা আছো তারা গেলে ভালো হয়। এই কারণে প্রথম কথা ল্যাঙ্গুয়েজ ট্রাভেল হবে না, কারণ বাংলায় তোমরা কথা বলতে পারবে। ওখানে যারা শিপ বিল্ডার্স সবাই তো আর শিক্ষিত না, সবাই নয়। ওখানে ন্যাচারালি কী হবে, যারা কাজ করছে লোয়ার ক্লাসে যারা আছে, তারা হয়তো তাদের লেবার যাদের আছে তাদের সাথে আমাদের কী হবে কথা, এই যে এই কমিউনিকেশন গ্যাপটা হবে না। সেই জন্য বলার প্লাস আমরা চাই যে ঠিক আছে, যখন যাচ্ছে কলকাতা, তোমরা বাড়িতে থেকে ঘরে থেকে যুদ্ধে মানে যে ডিফেন্সে চাকরি করছো, এটা একটা বিরাট জিনিস। আমি চিন্তা করে দেখলাম যে খুব ভালো কলকাতায় আসবো, মা বাবা এখানে, তখন তো আমাদের জলপাইগুড়ি ছেড়ে আমি কলকাতায় চলে আসলাম কলকাতাতে। আমরা 19 জন এসেছিলাম, এই 19 জনের একটা টিম আমরা কলকাতায় চলে আসলাম। এসে আমরা 2 মাস থাকলাম।
2 মাস পরে টোয়িং শিপ তৈরি হয়ে গেল। হওয়ার পরে আমাদের ট্রায়াল হলো, আমরা ট্রায়াল করে নিয়ে গেলাম সমুদ্রে, আবার ব্যাক করে আসলাম, এসে দেখে নিলাম যে মোটামুটি ঠিক আছে। সেই হ্যান্ড সিগন্যালের যুগে আমরা সেই জাহাজ নিয়ে টোয়িং শিপ নিয়ে বেরিয়েছি। আমাদের বলা হলো তোমরা এগিয়ে যাও, তোমার তো স্পিড কম। আমাদের যে বড় জাহাজ আমাদেরকে যে গাইড করবে সেই জাহাজকে বলা হলো তোমরা পিছনে বেরোবে, তোমাদেরকে ধরে নেবে রাস্তায়। ঠিক আছে, আমাদের তো অসুবিধা নেই, আমরা কম্পাস আমাদের কাছে আছে, আমরা কম্পাস আমাদেরকে একটু পথ দেখিয়ে দিচ্ছি আমরা কোন দিকে যাবো ন্যাচারালি। এখন যেমন জিপিএস হয়েছে, হঠাৎ মানে আকাশের দিকে তাকিয়ে আমরা দেখলাম, তখন কি হতো, আমরা ডিফেন্সে কাজ করাতে বিশেষ করে নেভাল যারা পার্সন তাদের একটা আকাশের দিকে তাকিয়ে বলে দিতে পারতাম যে কত স্পিডে কত ইয়েতে ঝড় আসছে বা ঝড় হবে কিনা বা বৃষ্টি হবে কিনা বা বৃষ্টি কী হবে। এটা আমাদের একটা বিরাট ইয়ে ছিল। আমরা সূর্যের ওই যে আকাশে যে মেঘ, সামান্য একটু মেঘ দেখে আমরা ধরে নিয়েছিলাম যে ভীষণ একটা বড় সাইক্লোন আসছে। আর বে অফ বেঙ্গলে তখন আমরা, আর বে অফ বেঙ্গলে সাইক্লোন মানে কল্পনা করা যায় না, মানে উথাল পাতাল হয়, 30 ফিট 40 ফিট উঁচু হয় জল, আবার নিচে নামে। আর আমরা একটা টোয়িং শিপ নিয়ে যাচ্ছি, যেটা হার্ডলি বড় একটা নৌকোর সমান, একটা নৌকো নিয়ে যাচ্ছি, তাকে বলা হয় নৌকো নিয়ে, বোট নিয়ে যাচ্ছি। এই করতে করতে হঠাৎ মুষলধারে বৃষ্টি আরম্ভ হলো। আমরা চিন্তা করে দেখলাম যে আর এক জায়গায় কিছু থাকতে পারছি না, দাঁড়িয়ে থাকতে পারছি না। তখন আমরা কিলো সমস্ত নিচের যে হ্যাচ বলে, যেটাকে ডোর, যেগুলো মানে লোয়ার ইয়েতে কেবিনে যাওয়ার জন্য, সেগুলো সমস্ত লক করে দেওয়া হলো। সমস্ত লক করে দেওয়া হলো যাতে জল না ঢুকে যায়, জল ঢুকে গেলে পরে তো ডুবে যাবে, সুতরাং হেভি হয়ে যাবে। সুতরাং আমরা উপরে থাকলাম। বাই দ্যাট টাইম আমরা সবাই লাইফ জ্যাকেট পরে নিলাম। আমরা 19 জনে লাইফ জ্যাকেট পরে নিলাম। লাইফ জ্যাকেট পরার পরে আমরা লাইফ লাইন, মানে আমাদের রোপ যেটাকে বলে, এটাকে বলা হয় লাইফ লাইন, নেভিতে লাইফ লাইন বলা হয়। সেই লাইফ লাইনটা আমরা 19 জনের কোমরের সাথে বেঁধে নিলাম। চিন্তাটা কি? চিন্তাটা হচ্ছেই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সামনে, আমরা তো উপলব্ধি করলাম তো যে জিনিসটা আমরা সামনে দেখতে পাচ্ছি, আমরা ফিরতে পারবো কিনা জানি না। প্লাস হচ্ছেই এই বে অফ বেঙ্গলে আমাদের মতো, আমরা তো জাস্ট মানে কাগজের মতো, জাস্ট কাগজের নৌকো যেমন ছেড়ে দিলে যা হয়, আমরা ঠিক সেইভাবেই ওইরমভাবে ইয়ে করছি। সুতরাং আমরা যখন যদি জাহাজ ডুবে যায় বা কিছু হয়, বা আমাদেরকে জাহাজকে ফেলে দেয়, আর যেভাবে ঝড় হচ্ছে, জাহাজ শুধু রোলিং পিচিং কন্টিনিউয়াসলি সাংঘাতিকভাবে হচ্ছে, মানে আমরা দাঁড়াতে পারছি না। আর এই গার্ড রেল যেগুলো আছে, সেই গার্ড রেল ধরে থেকে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এরকম অবস্থার মধ্যে ধরে থাকতে পারছি না। আর আমাদেরকে মনে হয় এই মুহূর্তে ফেলে দেবে। আমরা সেই অবস্থার মধ্যে আমাদের প্রথম দিন কাটলো। আমরা শুধু দেখতে পাচ্ছি যে তখন কোনো কিছু নেই, খাওয়া দাওয়া তো চিন্তাই করার কিছু নেই। আমরা শুধু ভাবছি যে আমরা বাঁচবো কি বাঁচবো না, এবং আমাদেরকে উদ্ধার করবে কি না। একটা দিন আমাদের এইভাবে কেটে গেল শুধু এইসব চিন্তা করে, এবং এই মানে বাড়ি খেয়ে বিশ্বাস করবেন না কীভাবে সেই জাহাজের মধ্যে এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি করে ধরে রাখতে পারছি না, শক্তিতে কুলাচ্ছে না ধরে রাখা। তখন আমরা বুঝলাম যে আমাদেরকে জলে পড়তেই হবে, উপায় নেই। এবং বাই দ্যাট টাইমে একটা ইঞ্জিন খারাপ হয়ে গেল। জাহাজ যে হুইল, যেটা দিয়ে হুইলে ডান দিক বাঁ দিক করে নিয়ে সেভাবে চালানো হয়, জাহাজ চালানোর সময় যেমন ইয়েতে গাড়ি চালাতে গেলে, হ্যাঁ কার চালানোর সময় যেমন হুইলটা ইয়ে করতে হয়, হ্যাঁ। এইবার কি হলো, সেটা যখন চালাতে পারছে না তখন বাঁধা হয়ে গেল। বাঁধা হওয়ার পরে আমাদের সবাই আমরা নিচে চলে আসলাম। আর এসে ওই যে জিনিসটা একবার বাড়ি খাচ্ছে এখানে, একবার বাড়ি খাচ্ছে ওখানে, আমরা যা বুঝতে পারছি যে কোনো মুহূর্তে আমাদেরকে ফেলে দিতে পারে। এবং যদি বেশি রোলিং পিচিং হয়, হ্যাঁ, রোলিং এবং পিচিংটা যদি বেশি হয়, পিচিংটা হচ্ছে এটা আর রোলিংটা হচ্ছে এটা। এই রোলিংটা যদি আমাদের, পিচিংয়ে অতটা চিন্তা নেই, রোলিংটাই আমাদের চিন্তা। এই রোলিংয়ে যে কোনো সমস্ত ফেলে দিতে পারে। করতে করতে আমরা একটা সময় হলো জাহাজ বন্ধ হয়ে গেল, একটা সাইড ইঞ্জিন খারাপ হয়ে গেল এবং পিছন দিকটা সম্পূর্ণ ভেঙে গেল। আমরা জাহাজ ডুবার মুখে আমরা সবাই জাম করে বে অফ বেঙ্গলে নামলাম। আমরা পড়ে গেলাম সব বে অফ বেঙ্গলে। বে অফ বেঙ্গলে পড়ার পরে অদ্ভুত, আমরা শুধু জলের নিচে যাচ্ছি, 30 ফিট নিচে যাচ্ছি, আবার ভেসে উঠছি। এই যে নিচে যাচ্ছি তখন জল নাক দিয়ে মুখ দিয়ে ঢুকছে, কন্টিনিউয়াস বমি হচ্ছে। এই অবস্থার মধ্যে আমরা চিন্তা করে দেখলাম, সেটা জলে যখন পড়ে যাওয়ার পরে আমরা যখন উপরে উঠে আসছি, বিশ্বাস করবেন না, আমি দেখছি আমার মা বাবা ভাই বোন সবাইকে, মানে অদ্ভুত একটা ইয়ে, আমি মানে বুঝিয়ে বলতে পারবো না। মৃত্যুর আগে মানুষের কী হয় আমি এটা উপলব্ধি করেছি। মৃত্যুর আগে যদি বুঝতে পারছি যে আমি মারা যাব, আমার বেঁচে ফেরার কোনো রাস্তা নেই, আমি দেখছি আমার মা বাবা ভাই বোন সবাই
উপরে উঠছে বাইরে টেপে একদম মানে দেখতে না দেখতে আমি নিচে চলে যাচ্ছি, আবার নিচে চলে যাচ্ছি, 30 ফিট 40 ফিট জলের নিচে গিয়ে আবার বুশ করে উপরে উঠে আসছি, উঠে এসে আবার তাদেরকে দেখছি। এই অবস্থার মধ্যে সেই যে জাহাজ, বড় জাহাজ, সেই বড় জাহাজ চিন্তা করে দেখলো ক্যাপ্টেন খুব ইয়ে ছিল, বললো না কেন 19 জন লোক মারা যাবে কেন, দেখি না, চেষ্টা করে দেখি না ওদেরকে উদ্ধার করা যায় কিনা। উনি প্রথম দিন বেরোলেন, মানে এটা প্রায় ধরুন 2 দিন বা 3 দিন পর। তো প্রথমে তো বেরোতে দেয়নি, কারণ ডিফেন্সের তো একটা নিয়ম আছে না, ক্যাপ্টেন ইচ্ছে করলে তো কিছু করতে পারবে না যতক্ষণ মধ্যে অর্ডার না হবে, সুতরাং পারমিশন নাই, বেরোতে পারছে না। তারপরে কোনোরকমভাবে পারমিশন নিয়ে বোধহয় 3 দিনের দিনকে বেরিয়েছে। জাহাজটা পুরো দুমড়ে মুচড়ে গিয়েছিল, এই অবস্থার মধ্যে ফিরে আসলো। ফিরে এসে তারপরের দিনকে আবার বেরোলো, হেলিকপ্টার বেরোলো, হেলিকপ্টার টোটাল সার্চিং করছে যে কোথায় সে টাগ, সেই 19 জন নিয়ে যে টাগ বেরিয়েছে সে কোথায়, টাগ কোথায় পাবে, টাগ তো শেষ হয়ে গেছে। আমরা জলের মধ্যে পোকার মতো জাস্ট সমুদ্রে বে অফ বেঙ্গল ওই সমুদ্রের ঢেউয়ের মধ্যে জাস্ট জলের মধ্যে যেমন পোকা যেমন দেখা যায় ঠিক সেরকম একটা পোকার মতো আমরা। সুতরাং হেলিকপ্টার থেকেও আমাদেরকে দেখতে পাচ্ছে না, কিছুই না, কোনোরকমভাবে না। যখন ওরা আমাদেরকে তুলতে এসেছে তখন আমরা জানি না, আমাদের যখন জ্ঞান ফিরল তখন দেখি আমরা হাত পা আমার এরমভাবে বাঁধা, এরমভাবে শুয়ে আছি আর বেডে। আমি শুধু তার দিকে তাকিয়ে দেখলাম, মানে মাথা ঘোরানো না, সব বাঁধা হাত পা চলতে, এরমভাবে ঘুরিয়ে দেখলাম একটা বিল্ডিংয়ের মধ্যে আছি। তখন আস্তে 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 মেমোরিজটা রিকল করলো, আমি কি হলো, আমরা তো সমুদ্রে ছিলাম। তখন যখন যে নার্স ছিল বা ছিল তাদেরকে আমি জিজ্ঞেস করলাম, যে আমাকে জিজ্ঞেস করলো তোমার এখানে কে আছে, আমি বললাম ওর বাবা সামনেই আছেন, বাবা, তার মা, ওরা সবাই জলপাইগুড়িতে। আমাকে বললো যে ঠিক আছে কোনোভাবে যোগাযোগ করে। আমি বললাম জাস্ট কোনোরকমভাবে বলেছিলাম যে কোথায় বাবাকে পাওয়া যাবে। তারপরে জানতে পারলাম, আমি জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, কীভাবে হলো। তখন ওরা সমস্ত কিছু যে ঘটনাটা আমি বললাম, যে ওরা খুঁজে হেলিকপ্টার থেকে ওরা চেষ্টা করে ওরা জাস্ট ডেড বডি হিসাবে যখন ওরা দেখতে পেলো, শনাক্ত করতে পারলো যে আমাদেরকে, তখন ওরা যেহেতু আমাদের লাইফ লাইন বাঁধা ছিল, একটা জিনিস সবচেয়ে বড় জিনিস, কারণ আমাদের তো কোনো সেন্স নেই, আমাদের যদি লাইফ লাইন বাঁধা না থাকতো আমাদের তুলতে পারতো না। তো ওরা লাইফের মধ্যে হুক আটকে দিয়েছে, হেলিকপ্টার থেকে ওরা ওই হুক ফেলে দিয়ে হুকে করে তুলে নিয়ে গেছে রোপের সেইটা নিয়ে এসে আমাদের বডিটাকে জাহাজে দিয়েছে। তখন ওখানে ন্যাচারালি ডাক্তার আছে, সব কিছু আছে জাহাজের ওরা চেষ্টা করে দেখে না, সবার মধ্যেই জীবনীটার শক্তিটা আছে, মানে নিঃশ্বাস নিতে পারছে, এটা একটা বিরাট জিনিস। তখন আমি জিজ্ঞেস করলাম, আমি পাশে দেখলাম আমার একটা বাকেট রাখা আছে, সে বাকেটের মধ্যে দেখলাম জল ভর্তি। আমি জিজ্ঞেস করলাম এটা কী, বলে এটা ইউরিন। বলে ইউরিন? বলে হ্যাঁ, আপনি যখন সমুদ্রের কন্টিনিউয়াস সল্ট ওয়াটার ইনহেল করছেন তখন কি হচ্ছে, ওটা ভিতরে গিয়ে ওটা আপনার ইউরিনালি যে সেটাকে ব্লক করে দেয়, যার জন্য কি হলো ইউরিন আপনার পাস হয়নি, কোনো কিছুই হয়নি, ওটা ইউরিনটাকে টোটালি আটকে রেখেছিল এবং ওটাতে আপনাকে বাঁচিয়েছে, আপনার স্টমাকে কোথাও নষ্ট হয়নি কিছু, কারণ যে মুহূর্তে জল ঢুকেছে সেই মুহূর্তে বের করে দিয়েছে, কারণ ইউরিন তো বন্ধ হয়ে ভর্তি হয়ে আছে, কারণ ওভারলোড ওর পরে তো কিছু যেতে পারে না। 1 গ্লাস জল রাখার পরে তারা যতই জল ঢালেন না কেন সেটা বাইরে বেরিয়ে যাবে। আমার ঠিক তাই হয়েছিল। এটা আমার মানে আমি চিন্তা করতে পারি না, নিজে ভাবতে পারি না যে এই জিনিসটা আমার হলো কেন। রিসেন্টলি ইসরায়েল ইরান কনফ্লিক্ট, যেটা অনেকেই স্ট্রেট অফ হরমুজ নিয়ে কথা বলছেন, একজন নেভি অফিসার হিসাবে আপনার ওপিনিয়নটা জানতে চাই। যে জিনিসটা হরমুজ প্রণালী নিয়ে করেছে, ঠিক যদি নিয়ম মানা হয়, ওয়ার যে আছে তাতে কিন্তু কোনোভাবে আটকাতে পারে না, কারণ ওটা তো কারোর মানে পার্টিকুলার নয়, ওখান দিয়ে সমস্ত পৃথিবীর সমস্ত দেশ যারাই আসবে তেল নিতে বাজি করতে বাণিজ্যের জন্য, তাদের ওটা ফ্রি প্যাসেজ, ওটা কোনোভাবে আটকাতে। কিন্তু ইরান যেভাবে আটকে রেখেছে বা যেভাবে করছে সেটা কিন্তু কখনো ঠিক নয়। আজকে যে জিনিসটা হলো, ওরা কী করছে বদলা, মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে জানে, এখানে সম্পূর্ণ জিনিসটা যুদ্ধটা এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, এখানে একটা কে কার উপরে বদলা নেবে সেই অবস্থার মধ্যে এসে দাঁড়িয়েছে। তাদের যা হচ্ছে আজকে আমাদের জাহাজকে আক্রমণ করছে, আমরা তো তাদের ইরানের সাথে আমাদের কোনো নেই, কিন্তু আমাদের জাহাজও আক্রমণ করেছে, আমাদের জাহাজগুলো নষ্ট হয়েছে, আমাদের 13টা জাহাজ নষ্ট হয়েছে। তো এই অবস্থার মধ্যে, এবং শুধু তাই নয়, আজকে এরা এটা বন্ধ করাতে পৃথিবীব্যাপী
চিন্তা করতে হবে না পৃথিবীব্যাপী একটা মানে মেইন তো ইয়েটা হচ্ছে ইরান থেকে, যে তেলের যে ইয়েটা, আর তেল যেখানে নেই পুরো পৃথিবী ক্লাপস হয়ে যাবে। তো এই অবস্থার মধ্যে আজকে কী হলো, রান্নার গ্যাস থেকে আরম্ভ করে তেল থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু ওই রুট দিয়ে, ম্যাক্সিমাম ওই রুট দিয়ে আসে। সেই রুট যদি হ্যাম্পার হয়, ন্যাচারালি টোটাল ওয়ার্ল্ড যে ইকোনমি আছে তার উপরে গ্লোবাল একটা বিশাল ইম্প্যাক্ট পড়বে। এটা কিন্তু চিন্তা করতে পারছে না, আজকে পড়েছে তাই। কারণ আমরা এখনও পর্যন্ত সেভাবে আমরা পাবলিক বুঝতে পারছে না, কারণ আমাদের কাছে যেহেতু আছে। কিন্তু তাহলেও কী হবে, একটা তো প্রত্যেক জিনিসের একটা শেষ আছে, তো একটা লিমিট তো আছে। এই লিমিটটা যখন শেষ হয়ে যাবে আমরা ভারতীয়রা বুঝতে পারবো যে আমরা কোথায় পড়েছি। সেই জন্য সবসময় একটা জিনিসই কী করতে হবে, যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, যুদ্ধতে কোনো দিন কাউকে কনজামশন হচ্ছে তো 140 কোটি ভারতবাসী, তাদের তো রেগুলার কনজিউম করছে, তো কনজিউম করছে। তাহলে এই তো নয় যে না ঠিক আছে যুদ্ধ চলছে জন্য আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম বা ইয়ে করে দিলাম, বা আমি যাতায়াত বন্ধ করে দিলাম, ঘরে বসে থাকলাম, না তা তো না। সুতরাং সেই হিসাবে কনজিউম যেমন হচ্ছে, কিন্তু যদি সাপ্লাইটা না থাকে নিশ্চয়ই একটা সময় আসবে যখন কোলাপস করে যাবে। রিসেন্টলি কাতার কেসে যে ফর্মার নেভি অফিসার্সদের অ্যারেস্ট করা হয়েছিল, তো একজন নেভি অফিসার হিসাবে এটার ব্যাপারে আপনার অ্যাকচুয়ালি জিনিসটা হয়েছে ঠিক যেটা বোঝা যাচ্ছে, যেটা ভুলবশত একটা ইয়েতে করেছে ওরা। ন্যাচারালি এই জিনিসটা থাকবে না, ওরা ছেড়ে দেওয়ার চেষ্টা করবে, ছেড়ে দেবে এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওরা এখনও পর্যন্ত ওরা একটাই শুধু অ্যাপিল করে যাচ্ছে যে ওদের ফেভারে কথা বলার জন্য। সেটা আমরা এখনও পর্যন্ত বলতে পারছি না, ফেভারে কিছু বলতে পারছি না, এগেনস্টও কিছু বলতে পারছি না। ভারতের এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, আমাদেরকে সব কিছু চিন্তাভাবনা করে কথা বলতে হবে, কাজ করতে হবে। আমরা কাউকে চট করে বলে দিলাম যে হ্যাঁ আমি তোমার পিছনে আছি বা অমুকি আছি, না, সম্ভব না। কারণ ওই যে আজকে 140 কোটি লোকের জীবন নির্ভর করছে একজন যে আমাদের যে প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইয়ে, তার যে ডিসিশন, সেই ডিসিশনের উপরে কিন্তু নির্ভর করছে 140 কোটি লোকের জীবন, 140 কোটি লোকের ইয়ে। সুতরাং চট করে একটা জিয়ে করলেই হবে না, আমরা চেষ্টা করব। আর দ্বিতীয় কথা হচ্ছে পৃথিবীব্যাপী সবাই জানে যে ভারত একটা এমনই দেশ যে দেশ শান্তি ছাড়া যুদ্ধ চায় না। লন্ডনের সাউথ হলে, ইফ আই এম নট রং, সেখানেও আপনার খালিস্তানিদের মুখোমুখি হয়েছিলেন। সিচুয়েশনটা কতটা ডেঞ্জারাস ছিল? হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি হয়েছে কি, আমরা যখন লন্ডনে ছিল সেই বছর আমাদের চ্যাম্পিয়নশিপ, যখন চ্যাম্পিয়নশিপ শেষ হয়ে গেল, ন্যাচারালি লোকাল যারা ইয়েগুলো সমস্ত কিছু, তারা সবাই নেক্সট ফ্লাইট ধরে বা করে বা অন্য হোটেলে গিয়ে তারা করলো। আমাদের কি হলো, আমরা জানতে পারলাম যে আমাদের যেহেতু ডিসেম্বর মাস ফুল আপনার কী বলে 25শে ডিসেম্বরের জন্য বড়দিনের ইয়েতে এবং ক্রিসমাস ডে, ওর জন্য সমস্ত ফ্লাইট বুক, সর্বনাশ করেছে। আমরা কোথায় যাব এখন? ওরা বললো তোমাদের সমস্ত কিছু হয়ে গেছে, তোমরা এবার তোমাদের মতো দেখে নাও। আমরা চিন্তা যে কোথায় যাব, কি করব। তখন আমরা জিজ্ঞেস করলাম যে ব্যাপার হয়েছে, আমরা একটা জায়গায় যেতে চাই যে জায়গাতে ইন্ডিয়ান বা এশিয়ান কান্ট্রির লোকেরা বেশি আছে, কারণ আমরা তো জানি না কিছু। বললো ওরা যে সাউদল বলে একটা জায়গা আছে, ম্যাক্সিমাম এশিয়ান কান্ট্রি, বেঙ্গলি, ব্রাজি, পাঞ্জাবি এরা সমস্ত থাকে ওখানে, ওই সব জায়গাতে গিয়ে তোমরা যদি ওখানে যাও, তারপরে তোমাদের একটা শেল্টার বা যা কিছু হোক এত হেল্প পাবে। আমরা করলাম কি, ওখান থেকে মেট্রো রেল, সারফেস রেল, আবার মেট্রো রেল, এইসব করে কমপ্লিট করে নিয়ে আমরা যখন সাউদলে পৌঁছলাম তখন সন্ধে হয়ে গেছে, অন্ধকার। আমার তখন মনে পড়ে গেল যে এটা ডালহৌসি এলাকা যেমন আমাদের কলকাতায়, ঠিক সেই একটা এলাকাতে যেখানে সন্ধ্যের পরে কোনো লোককে দেখা যায় না। আজকে হয়তো অনেক কিছু হয়েছে, অনেক কিছু আলাদা, কিন্তু সেই সময় ডালহৌসি যা ছিল, আমি সাউথ হলে গিয়ে সেম জিনিস দেখতে পেয়েছি। তখন আমরা ভাবছি কি করব, আমরা চলো এগিয়ে যাই, দেখা যাক না কতদূর যাওয়া যায়। আমি সাইনবোর্ডগুলো দেখছি, সাইনবোর্ড দেখে আমার রাখছি যে আমাদের আবার ফিরতে হবে। সেই অবস্থার মধ্যে আমরা কিছু দূর যাওয়ার পর একটা সাইনবোর্ড একটা দেখতে পেলাম। দেখে মনে হলো যেন সাইনবোর্ডটা দেখে মানে দূর থেকে হাফছা যেটুকু বুঝলাম এটা জিম হতে পারে। জিমের সাইনবোর্ড একদম আলাদা, দোকানের বা যে কোনো জায়গায় হোক, অফিসের সাইনবোর্ড এবং জিমের সাইনবোর্ড কিন্তু তফাৎ হয়। ওইটা দূর থেকে মনে হলো আরে একটা জিম তো মনে হচ্ছে, দেখা যাক। এগোতে আরম্ভ করলাম, এগোচ্ছি, মনে হচ্ছে যত এগোচ্ছে মনে হচ্ছে যেন জিম যেটাকে করেছে, সাসপেক্ট করেছে, সেটা যেন আরও পিছিয়ে যাচ্ছে, মানে এরকম অবস্থা, গ্যাপটা যেন বেড়ে যাচ্ছে। কিছুদিন গ্যাপ আর কমছে না, এগোচ্ছে। একটা সময় আসলাম, যখন দেখলাম জিম লেখা আছে, জিমের
জিমে এসেছে, ন্যাচারালি জিম, আমরা যেহেতু স্পোর্টসম্যান, আমরা একটা ডিফেন্স একটা ইয়ের জন্য এসেছি, বলে স্পোর্টসকে মিট করার জন্য এসেছি, ন্যাচারালি আমরা একটা ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করতে এসেছি এখানে, সুতরাং নিশ্চয়ই হেল্প পাবো। এই চিন্তা করে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে আমাদের কিন্তু এই ইন্ডিয়া লেখা ব্লেজার পরা আছে, ইন্ডিয়া লেখা আছে। আমরা ভিতরে ঢুকে দেখি ইন্ডিয়া মুর্দাবাদ, খালিস্তান জিন্দাবাদ। এই কথাটা আমি যতদিন বাজবো আমার মনে থাকবে, খালিস্তান জিন্দাবাদ, ইন্ডিয়া মুর্দাবাদ, এই যে ওয়ার্ডটা আমি দেখলাম ওখানে লেখা আছে। বাই দ্যাট টাইম আমরা জানি যে আরম্ভ হয়ে গেছে, কি বলে, খালিস্তানিদের মুভমেন্ট শুরু হয়ে গেছে, এবং লন্ডন হচ্ছে মেইন জায়গা। কি সর্বনাশ করেছে। সাথে সাথে আমি করলাম কি, বাহাত দিয়ে আমি বললাম এই ইন্ডিয়া ঝাঁকো আগে, আগে ইন্ডিয়া ঢেকে নাও, যাতে বুঝতে না পারে ওরা যে আমরা কোথা থেকে এসেছি। ওখান থেকে আমরা করলাম কি, কোনো কিছু না, ওরা তাকানোর আগেই আমরা শুধু ওইটা দেখলাম, খালিস্তানি জিন্দাবাদ, ইন্ডিয়া মুর্দাবাদ দেখে আমরা ওখান থেকে ছুটতে আরম্ভ করলাম। ছুটতে 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 তখন হয়েছে কি, কোনো দিকে আর হুঁশ নেই, দিশাহারার অবস্থার মতো ছুটছি, শুধু ফুটপাথ ধরে আমরা ছুটতে আরম্ভ করেছি। রাস্তা যাওয়ার উপায় নেই, কারণ রাস্তায় গাড়ি চলছে, পাগলের মতো গাড়ি যাচ্ছে, এত স্পিডে গাড়ি যাচ্ছে, আমরা রাস্তায় পড়লে আমাদের হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সেই অবস্থার মধ্যে ছুটছি। ছুটতে ছুটতে দূর থেকে দেখলাম গুরুদুয়ারা, একটা গুরুদুয়ার যে ইয়েটা, সেটা দেখে বুঝলাম যে সামনে অ্যাসেম্বলি রোড উপরে একটা ইয়ে থাকে, চূড়া যে থাকে, এটা গুরুদুয়ারা, যেমন মন্দিরের আলাদা, গুরুদুয়ারার আলাদা, ইয়ে কী বলে, চার্চের আলাদা। সুতরাং ন্যাচারালি কী হচ্ছে, ওটা দেখে আমরা বললাম যে তো গুরুদুয়ারার ইয়ে সাইন, যাক দেখা যাক কী হয়। ছুটতে আরম্ভ করলাম, ছুটে 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 গিয়ে গুরুদুয়ারার সামনে গেলাম। গুরুদুয়ারার সামনে গিয়ে দেখি, মানে কল্পনা করা যায় না, গিজ গিজ করছে লোক। কী ব্যাপার? তার পরের দিন ওদের একটা ধর্মীয় উৎসব আছে, যত আশেপাশের লোক আছে, যারা দূরেও আছে, তারা সবাই এসেছে ওই গুরুদুয়ারাতে রাত্রি যাপন করবে, করে তার পরের দিন সকালবেলা থেকে তাদের ফাংশন শুরু হবে। এমন অবস্থা যে দাঁড়ানোর জায়গা নেই, ভর্তি একদম। সর্বনাশ করছে, এর মধ্যে কী করবো? জগতে এইসব চিন্তা করছে, এইসব চিন্তা করতে দেখি, আর ন্যাচারালি যে রিসেপশন সব বন্ধ, কারণ কোনো প্রয়োজন নেই, আর কোনো লোককে তো আর নতুন করে আসার কিছু নেই, কারণ অলরেডি যে তাকিয়ে দেখলেই বুঝতে পারবো যে এখানে আর কোনো জায়গা নেই, দাঁড়ানোর জায়গা নেই। এই যে ভাবছি, ভাবতে ভাবতে আর ভাবছি কী করা যাবে, কী করা যাবে। একজনকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে অমুক জায়গায় ওনার কাছে যান, উনি বলতে পারবেন আপনাকে। আমি গেলাম, বললাম যে এই ব্যাপার হয়েছে, উই কেম ফ্রম ইন্ডিয়া অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি পুরো টোটাল জিনিসটা বললাম, বুঝিয়ে বললাম। বলার পরে ওরা বললো যে ওকে, ইট ইজ অল রাইট, বাট I am having the sympathy on you, but there is no place, একটা কোনো জায়গা নেই যেখানে আমরা তোমাদেরকে বা তোমাকে একাও যদি হয় তাকেও রাখার মতো অবস্থায় নেই। আমরা এই অবস্থায় এসেছে, ওভার ক্রাউডেড। সেই অবস্থার মধ্যে কি করা যায়, কি করা যায়, এখানেও হবে না কিছু, অথচ কতটা দূরে এসেছি সে বুঝতে পারছি না। এইবার সমস্যাটা এক জায়গায়, আমি যে স্টেশন থেকে কতটা দূরে এসেছি সেটা আমি বুঝতে পারছি না, কারণ স্টেশনের তো কোনো চূড়া নেই। আমি ওখান থেকে যে চূড়া দেখেছি সুতরাং সে আমাকে কাউকে জিজ্ঞাসা করবো, সে জায়গাও নেই, কিছু নেই। এই অবস্থার মধ্যে মানে ভগবানের আশীর্বাদ বলতে হবে, এক সর্দারজি জাস্ট টার্বন পরা করা এসে আমাদের জিজ্ঞেস হচ্ছে, ভাই সাহেব আপ কিধর সে আয়ে হ্যাঁ? যেরকম ভাই এসা হো ইন্ডিয়া সে আয়ে হ্যাঁ, কিউ আয়ে? আমি তো সব ডিটেলসটা বললাম। বলার পরে बोला देखो इधर तो जगह नहीं है, कुछ भी नहीं है, एक काम कर सकता, आपको मैं ले जा सकता हूँ एक जगह पे जो स्टेशन के बाजू में ही है। हम लोग कीजिए, ठीक है, खूब ভালো বলছে। আমরা ওর পিছনে পিছনে হাঁটতে আরম্ভ করলাম। হাঁটতে 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 স্টেশনের সামনে আসলাম, স্টেশনটা ক্রস করলাম। স্টেশন ক্রস করে আমরা একটা জায়গায় আসলাম যেখানে দেখলাম আমরা দাঁড়িয়ে আছি, মানে ও যে কথাগুলো আমরা ওনার পিছনে, আর ওই যে সর্দারজি যে উনি এর সামনে, উনি একজনের সাথে কথা বলতে যাবেন, দেখছেন একজন লোক নিচু হয়ে আছে, লক করছে, মানে দরজায় লক করছে। আমি দেখলাম বিশ্ব হিন্দু পরিষদ লেখা, মানে যাক ভালো জায়গায় এসেছি। কিন্তু ওই লোকটা মানে আর যদি মানে কয়েক সেকেন্ড দেরি হতো উনি লক করে দিয়ে চলে যেতেন। এইটা আমার কপাল, উনি লক করছেন দরজাটা, আর আমরা সেই সময় গিয়ে হাজির। উনি লক করে আমাদের তাকিয়ে, মানে আমাদেরকে বুঝতে পারছে না যে আমরা কে,
আমাদের তো দেখে তো জাস্ট স্ট্রিট বেকার মনে হচ্ছে, জাস্ট চুল খুল শুকোশো জামা কাপড়ের সেই অবস্থা, সমস্ত কিছু একেবারে একটা মানে জীবন একটা অদ্ভুত রকমের। তখন আমরা সমস্ত কিছু বুঝিয়ে পাসপোর্ট টাসপোর্ট সব ছিল সাথে, সব কিছু উনি বললেন ঠিক আছে। উনি আবার দরজা খুললেন, আমাদের ভিতরে নিয়ে গেলেন। প্রথমে তো কিছুতেই বিশ্বাস করতে চাচ্ছিলেন না যে আমরা স্পোর্টসের জন্য এসেছি। তখন আমরা সমস্ত কাগজপত্র, আমার কাছে তো সব কিছু আমার ছিল, যেহেতু আমি লিডার টিমের, আমি সমস্ত দেখালাম, দেখিয়ে বললাম যে এই অবস্থা আমাদের, এই আমরা এই কয়েকজন ওয়েটিং লিস্টে আছে, এই কয়েকজনের কনফার্ম নিয়ে আছে, কিন্তু আমরা কোথায় যাব কী করব কিছু বুঝে পাচ্ছি না। খুব ভালো জায়গায় এসছেন, আমরা হেল্প করব। সাথে সাথে করলেন কি, উনি আমাদেরকে বললেন যে ইমিডিয়েটলি গিয়ে আপনাদের যত আছে সবাইকে পুরো টিমকে নিয়ে চলে আসুন, আমার এখানে বিরাট জায়গা, কোনো অসুবিধা নেই, চলে আসুন। আমরা সেই ওই যে সর্দারজিকে মানে ভগবানের রূপ হিসেবে দেখলাম, যে ওই সময় ওইভাবে আমাদেরকে সাহায্য করা। তার থেকে বড় কথা হচ্ছে ওই ভদ্রলোক যদি আর কয়েক সেকেন্ড পর আমরা যেতাম, উনি তো জাস্ট লক করার জন্য ওয়েট করছিলেন, জাস্ট লকটা হতো উনি গাড়িতে উঠে যেতেন, আমরা আর কিছু পেতাম না, কোনো কিছু না, কোনোভাবেই কোনো যোগাযোগের কোনো রাস্তাই নেই। ওই স্টেশনে গিয়ে বসে থাকতে হতো, এই অবস্থা। বাই দ্যাট টাইম ওই ভদ্রলোক করলেন কি, ওনার যত মেম্বার আছে সবাইকে ফোন করে দিলেন। কিছুক্ষণের মধ্যে দেখি পাশবালিশ, কম্বল, পিলো আরম্ভ করে সমস্ত কিছু হাজির, কারণ জানে যে আমাদের কাছে কিছুই নেই। বললো কোনো অসুবিধা নেই, বিরাট হল আমাদের আছে, কোনো অসুবিধা নেই, 2-3টে হল আছে, এবং যেভাবে মেয়ের একদিকে ছেলের একদিকে যেভাবে হোক থাকতে পারবে, সমস্ত রকম ব্যবস্থা আছে। এবং এখানে আমাদের গ্যাস থেকে আরম্ভ করে, ওদের তো কালেকশন গ্যাস ইয়ে না, সিলিন্ডার না। বললো কোনো অসুবিধা নেই, আমাদের কাছে সমস্ত কিছু রাখা আছে, এবং যেটুকু কম পড়বে আমরা সব কিছু নিয়ে এসে আজকে রাত্রিবেলার মধ্যে সমস্ত কিছু করে দেবো, চলো সবাইকে নিয়ে গিয়ে আমরা হোটেলে খাইয়ে আনবো। আমাদেরকে টোটাল টিমকে নিয়ে গেল ওরা, প্রত্যেকটি গাড়িতে যতগুলো গাড়ি এসেছিলো সব গাড়িতে আমাদের তুলে ইয়েতে নিয়ে গেল, নিয়ে গিয়ে আমাদের একটা, যেহেতু পাঞ্জাবি ইয়েতে, ওরা একটা পাঞ্জাবির দোকানে নিয়ে গেল আমাদেরকে। পাঞ্জাবির যখন গেলাম, যা অদ্ভুত ব্যাপার, সেই পাঞ্জাবি যে ভদ্রলোক, যে হোটেলের যে মালিক, সে আমাদের একটা কথাই জিজ্ঞেস করলো, आप लोगों को सरदार जी किधर है? তার মানে কি হলো, খালিস্তানি যে কতখানি ছড়িয়ে পড়েছিল এটা কল্পনা করা যায় না। ওরা জানে পাঞ্জাবি মানে খালিস্তানি, টারবানওয়ালা লোককে দেখতে পাচ্ছে না আমাদের সাথে, কারণ আমাদের সাথে কোনো পাঞ্জাবি সেই বছর যায়নি। পাঞ্জাবি না দেওয়ার দরুন অদ্ভুতভাবে আমাদেরকে পড়লো, মানে আমাদেরকে একটু অন্য চোখে দেখলো। তার মানে কি হলো, আমরা তার মানে ওরা ভাবলো যে আমরা হেটার, আমরা পাঞ্জাবিদেরকে হেট করি, এই চিন্তাটা ওর মনের মধ্যে আসলো। আমরা चिंता করে দেখলাম যে সাথে কোনো তর্ক করে কোনো লাভ নেই, বলে नहीं आया कोई हाय नहीं था, इसलिए हम लोग जितने आदमी मिले उनके लेके आया। তো সব কিছু বলার পরে ন্যাচারালি যা হয় আমরা খাওয়া দাওয়া করলাম। আমি জানি আমরা এখানে খেতে এসেছি, কোনো তর্কাতর্কির ব্যাপার নেই, কিন্তু বুঝতে পারলাম মেন্টালিটিটা কী, খালিস্তানি মেন্টালিটিটা কী, এই জিনিসটা আমি খালিস্তানিকে আমি সম্পূর্ণভাবে ইয়ে করেছি, যে কল্পনা করা যায় না। আমি যেভাবে মানে অনুধাবন করেছি, ওদেরকে দেখেছি, এবং সেটা সম্পূর্ণ ভিতরে আমার হার্টের ভিতরে আটকে আছে একদম। খালিস্তানিদের কী করেছিল, যেমন বাংলাদেশে হয়েছে। এই বাংলাদেশকে নারী নক্ষত্র আমার এখনো ভিতরে ইয়ে আছে, যার জন্য আমরা জীবন দিয়েছিলাম, জীবন দিতে গিয়েছিল আমাদের এত লোক, তারা আমাদেরকে যখন বিট্রে করলো, তখন এই সব জিনিসগুলো এইভাবে আসে। তা ন্যাচারালি কী হয়, ওখান থেকে আসার পরে আমরা এসে দেখলাম বাই দ্যাট টাইম ওরা সমস্ত কিছু রেডি করে রাখলো। আমরা ওখান থেকে নেক্সট ডে সকালবেলা উঠলাম, যারা যে ওখানে ছিল তাদেরকে বলা হলো যে তোমরা খাবার দাবার সমস্ত কিছু আছে, সব কিছু ইয়ে করা আছে, ব্রেকফাস্ট তৈরি করো, ব্রেকফাস্ট খাওয়া হবে, খাওয়া দাওয়ার পরে তোমরা বাই দ্যাট টাইম লাঞ্চ তৈরি করবে, আর আমরা এয়ারপোর্টে যাব হিজরোতে। ওখান থেকে হিজরোতে আমরা করলাম কি, ডে টিকিট কাটতাম একটা, বাসের টিকিট কাটতাম, ডে টিকিট। ওই টিকিটটা ইয়ে করে শো করে আমরা হিজরো থেকে দেখলাম না আসে, কারণ নেই, ব্যাক। আবার সন্ধ্যাবেলা একবার আসবে, সন্ধ্যাবেলা আর একবার গেলাম, না এখনও হয়নি। এইভাবে 2 দিন 3 দিন চলে গেল। যেগুলো কনফার্ম ছিল সেগুলোও কনফার্ম, কীভাবে কী হয়ে গেছে ভগবান জানে। মানে ওরা আমাদেরকে ইন্ডিয়া থেকে যে ইয়ে পাঠিয়েছিল, তারা করেছিল, আমাদেরকে মিস ইনফর্ম করেছিল। যাদের কী হলো, আমরা বুঝতে পারিনি যে ওরা কনফার্ম যেটা লিখছে সেটা কনফার্ম হয়নি, ওরা দেখিয়ে দিল এটা কনফার্ম হয়নি। তখন আমরা এখানে বলে সমস্ত কিছু দিয়ে, টোটাল জিনিসটা দিয়ে, যে আমরা বললাম যে এর ব্যাপার হয়েছে, আমাদেরকে যেভাবে হোক আমাদের ব্যাক করতে হবে ইন্ডিয়াতে। ওরা বললো ঠিক আছে, যেভাবে সিট খালি হবে সেইভাবে, আমরা কোনো গ্যারান্টি দিতে পারছি না, যেভাবে সিট খালি হবে সেইভাবে আমরা
দেবো। এইভাবে দুজন একজন করে, আর আমি আর আমার যে বন্ধু যে মণিপুরে যে ছেলেটি, আমরা দুজনে ঠিক করলাম আমরা লাস্টে যাব, কারণ টোটাল টিম চলে যাবে তারপর আমরা যাব। সুতরাং আমাদের একটা বিরাট দায়িত্ব আছে। এই অবস্থার মধ্যে একজন দুজন করে হচ্ছে, আমরা নিয়ে যাচ্ছি হিথ্রো এয়ারপোর্টে, ছেড়ে আসছি, এসে ওদেরকে করে দিয়ে চলে যাচ্ছে, আবার দুজন হলো, আবার 4 জন হলো, এইভাবে করতে 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 লাস্টে আমরা প্রায় 6 জন মতো আটকেছিলাম। আমরা 7 দিন পরে আমাদের কনফার্ম হলো। ভিএইচপি যেভাবে আমাদের সাহায্য করেছে, আজকে তো যখনই আমরা দেখি ভিএইচপি সম্বন্ধে কিছু কেউ লেখে, এখন তো এটা নিয়ে তো বহু কিছু চলছে, আমি সবসময় কাউন্টার করি না। আমি তো আমার নিজের জীবন দিয়ে দেখেছি, আমার টিম জীবন তাদের দেখে গেছে যে বিশ্ব হিন্দু পরিষদ কী, তারা কারা, তারা কী আছে। আমি তো সবসময় সাউদলের এটা দিই। তা এই হলো সাউদলের ঘটনা। এপিসোডের একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি। ওয়ার, সি, স্পোর্টস, এতগুলো অভিজ্ঞতা নিয়ে আজকের জেনারেশনকে আপনার কি মেসেজ দেয়? আমার একটাই কথা, যখন অগ্নিবীর শুরু হলো, বলতে হবে এখান থেকে, কারণ অগ্নিবীর যখন চালু হলো তখন এর এগেনস্টে কারা বলেছিল জানেন? সব নেতারা, যারা জীবনে কোনোদিন দেখেনি, এবং তার ফ্যামিলিতে আমি বলতে পারি যারা অবজেকশন দিয়েছিল অগ্নিবীরের জন্য, তার ফ্যামিলির একজনকে দেখে দিয়েছে ডিফেন্সে কাজ করে, নান। তারা কি করলো? ও সর্বনাশ করেছে, একটা ইয়ং ছেলের জীবনটা নষ্ট হয়ে যাবে। 4 বছর পরে বেরিয়েছে, আরে 4টে বছর তো সে রাস্তায় ঘুরে ঘুরে কাটিয়ে দেবে, নিয়ে আসুক না এক্সপিরিয়েন্স। কারণ ডিফেন্সের যে এক্সপিরিয়েন্স, ওই 4টি বছরে তাকে 16 বছর 4 টাইমস তাকে সজাগ করে দেবে, তাকে তৈরি করে দেবে। তার যদি 16 বছর বয়স হয়, সে তখন 32 বছর বয়স হিসাবে বেরোবে সে এই এক্সপিরিয়েন্সটা নিয়ে। সেটা বুঝতে পারছে না। 4 বছর চিন্তা করে করে নেতারা সমস্ত সবাই যারা আছে, তারা শুধু একটা চিন্তা, অগ্নিবীর। আমি সবসময়, আমার তো প্রচুর ইয়েতে সোশ্যাল মিডিয়াতে আমি করেছি, না আমি যে একমাত্র, আমি এর এগেনস্টে। অগ্নিবীরে যাক, যে দেখুক কোথায় তারা যাচ্ছে, কোন ডিসিপ্লিন। ইয়েস, এটা বলতে পারি না সবাই, পৃথিবীতে সমস্ত লোক তো একরকম হয় না, কিছু ইনডিসিপ্লিন থাকে, কিছু ডিসিপ্লিন থাকে। কিন্তু যারা ডিসিপ্লিন নিয়ে বেরিয়ে আসবে, তারা যে কী নিয়ে বেরিয়ে আসবে কল্পনা করা যায় না। ওটা হচ্ছে আমার এটা সবচেয়ে বড় জিনিস। সেই জন্য আমি বলবো, আমি তো সবসময় আমার ডিফেন্সে যখন আমি প্রথম ঢুকলাম, তখন আমাদের সমস্ত হাই র্যাঙ্কিং অফিসার সমস্ত সব কিছু আমরা যখন পাসিং আউট হচ্ছে, আমরা যে অ্যাকচুয়ালি তোমার মানে তুমি তো কিছু বলতে চাও বা বলবে, করবে, তুমি নেক্সট জেনারেশনের জন্য বা এর জন্য কীরকম লাগলো তোমার? আমি একটা কথাই বলেছিলাম যে ভারতবর্ষে আমি চাই প্রতিটি ইয়ং ছেলে, এভেল্ড নট ডিসেবলড, এভেল্ড প্রতিটি ছেলে যেন, তখন তো মেয়েরা ডিফেন্সে ঢুকতে পারতো না, প্রতিটি ছেলে যেন অ্যাটলিস্ট 5 বছরের জন্য ডিফেন্সে ঢোকে। তারা শিখবে জীবনযাত্রা কি, তারা ডিসিপ্লিন, শুধু তাই নয়, ওই যে যারা ঢুকলো 5 বছরের জন্য, তাতে 40 জন হোক, 50 জন, 100 হোক, 200 হোক, 1000 হোক, এরা রিপ্রেজেন্ট করবে 140 কোটি লোককে। তারা এই 140 কোটি লোককে দেখিয়ে দেবে যে এই যে সার্ভিসটা, এই সার্ভিস কী দিতে পারে। যারা ডিফেন্সে ঢোকেনি তারা সমস্ত কিছু বলবে, আমি ডিফেন্সে ঢুকছি। আমি এখনও বলছি, ডিফেন্স আমাকে যা দিয়েছে আমি চিরজীবন মনে রাখবো। শুধু তাই নয়, আমি যাকে দেখি তাকে একটা কথাই বলি, ডিফেন্স যে জিনিস দেবে পৃথিবীতে কেউ দিতে পারবে না, এই ডিসিপ্লিন লাইফ। আর ডিসিপ্লিন, আমি আজকে এই 82 বছর বয়সে আমি কোনো ওষুধ খাই না, কোনো ওষুধ নেই আমার, কোনো নেই, ডিসিপ্লিন লাইফ, শুধু ডিসিপ্লিন। 82 বছর বয়সে ওষুধ, এক ফোঁটা ওষুধ ছাড়া, মানে এটা আমাদের সত্যিই জানা দরকার, মানে আমাদের প্রত্যেকের জন্যই খুবই কোনো রোগ নেই, জানি না কালকে কি হবে। অবশ্যই আপনি সুস্থ থাকবেন। আমাদের যখন এত বছর লাখ আপনার সাথে আছে, ঈশ্বর আপনার সাথে আছেন, আমরা সকলে আমাদের শুভেচ্ছা আপনার সাথে আছে। সেই নিশ্চয়ই সবার শুভেচ্ছা আমি চাই। সুন্দর আপনার অভিজ্ঞতাগুলো শেয়ার করে যাবেন। এই অবিশ্বাস্য অভিজ্ঞতা আমাদেরকে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। কেআইপিএস স্টুডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ। আমিও খুব খুশি হলাম। নমস্কার, সবাইকে নমস্কার জানাই।